টিভি দেখে বা খবরের কাগজ দেখলে মানুষের কি বুঝতে অসুবিধা হচ্ছে যে ভোটের উত্তাপ পুরোপুরিভাবে একেবারে তুঙ্গে? অসুবিধা হওয়ার কথা নয়। রোড শোগুলো দেখলে, প্রচারের জৌলুস দেখলে সত্যি মনে হচ্ছে যে রাজনীতিকরা ক্ষমতায় এসে মানুষের সেবা করার জন্য কতটা উদগ্র, কতটা আগ্রহী। রাজনৈতিক দলগুলো তুমুলভাবে জনসভা করছেন, রাস্তায় নেমে তারা রোড শো করছেন, প্রচার করছেন। মাল্টি ডাইমেনশনাল রিচ মানুষের কাছে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। আমি এই দেখতে দেখতেই মনে হচ্ছিল যে আমরা ঘোড়ার ডিম মানুষ বলে তৃতীয় বিশ্বের দেশ। এটা ঠিক নয়। আমাদের আপনি যদি প্রভার্টি লেভেল দেখেন, ভারত কিন্তু প্রভার্টি লেভেলেও তার পার্সেন্টেজ বাড়াচ্ছে। ধরে নিন, যেমন 22-23-এ প্রভার্টি ছিল হচ্ছে 5.3%, 23-24-এ অর্থাৎ এক বছর পরে প্রভার্টি লেভেলটা কমে গিয়ে হয়েছে 2.3%। অর্থাৎ 24 ক্রোর মতো মানুষ যারা মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি লেভেল থেকে বেরিয়ে এসেছেন। আমার কথা হচ্ছে, ভারতকে আরও বেশি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করবার জন্য আমরা সবাই আশা করি, সবাই প্রত্যাশা করি। কেন জানি না, মনে হয় যে এই যে গ্যাপটা, এটা কমে যেত যদি এই বিপুল পরিমাণ খরচের নির্বাচনী প্রচার এই ক্ষেত্রে লাগাম লাগতো। মানুষ সত্যি মিথ্যা, ভুল ত্রুটি, দোষ গুণ স্বাভাবিক চর্মচক্ষে দেখে বিচার করতে। আমি বড় এটা প্রচার করবার জন্য এত প্রচার, এত খরচ যার প্রয়োজন হতো না। যাই হোক, আমরা দু একটা র্যালির ছবি আমার কলিগরা দেখাবে। তো এই র্যালিগুলো দেখুন, মেগা র্যালি। এইটা দেখাচ্ছি ইছাপুরের ছবি, খুব সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শো র্যালি। কত মানুষ যুক্ত হয়েছেন, জনসভা, বিরাট বিরাট জনসভা হচ্ছে বিভিন্ন জায়গায়। আর কিছুক্ষণ আগে এই স্ক্রিনের সঙ্গে শেয়ার করে যদি রাখা যায়, কিছুক্ষণ আগে দেখছিলাম অমিত শাহের একটা বিরাট র্যালি সোনারপুর এলাকায়। অমিত শাহর র্যালিরও ছবি আমরা দেখছি। এরকম র্যালি প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক দিন। দেখুন, কালারফুল ইলেকশন আমাদের এই পশ্চিমবঙ্গে যেটা হয়, নানানভাবে তারা কিন্তু। আচ্ছা, এবার একটু চট করে দেখাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের কাছে খবর আসছে রাজারহাট গোপালপুর এলাকায় উনি রয়েছেন। অযোধ্যা পর্যন্ত বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। যারা ধর্মের নামে রাস্তায় অস্ত্রের ঝঞ্ঝনানি করে বাংলার শান্তি শৃঙ্খলা, সভ্যতা, সম্প্রীতি নষ্ট করতে চায়, সেই বহিরাগত, সেই জমিদার, সেই দাঙ্গাবাজদের আর যাই হোক, বাংলার মাটি কোনোদিন সুযোগ দেবে না। আমরা কত উৎসব সারা বছর পালন করি। আমরা দুর্গা পুজো করি, আমরা কালী পুজো করি, আমরা দীপাবলি পালন করি, আমরা জগদ্ধাত্রী পুজো পালন করি, সরস্বতী পুজো করি, অন্নপূর্ণা পুজো করি, ছট পুজো হয়, পবিত্র ঈদ হয়, বড়দিন হয়। কোনো দিন কোনো উৎসবকে কেন্দ্র করে কোনো দিন ঝামেলা, হাতাহাতি, দাঙ্গার কোনো খবর পেয়েছেন বাংলায়? পাননি। তারা জোর জবরদস্তি অস্ত্র নিয়ে, তরোয়াল নিয়ে ধর্ম পালন করতে চায়। আমরা যখন নির্বাচিত হয়েছি, কেউ বিধায়ক হয়েছে, কেউ কাউন্সিলর হয়েছে, কেউ এমপি হয়েছে, আমাদের কোনো ধর্ম নেই। আমরা ধর্ম বাড়িতে করব, মন্দিরে করব, মসজিদে করব, গুরুদ্বারায় করব। কিন্তু যখন নির্বাচিত, আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া, এছাড়া আর কোনো ধর্ম নেই। যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, যারা বাঙালিকে অপমান করে, ইচ্ছা মতো মর্জি মাফিক, হঠাৎ প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল আজকের রাত থেকে নোটবন্দি, মানুষ লাইনে। হঠাৎ ঘোষণা করে দিল আজকে থেকে এসআইআর। স্বাধীনতার পরে ৭৯ বছর পরে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। জোর জবরদস্তি কাগজপত্র থাকার পরেও গুজরাট, মধ্যপ্রদেশের নেতারা জোর জবরদস্তি বাঙালির নাম কেটে দিচ্ছে। আর ঠিক এই মুহূর্তে আপনাদেরকে এটাও বলে রাখি যে আগামীকাল তো ভোট আছে।
প্রথম দফার ভোট কালকে 2026-এর এত বহু প্রতীক্ষিত, চর্চিত, বিতর্কিত, আলোচিত, সমালোচিত, আপনি যাই বাংলা ব্যবহার করুন না কেন, আগামীকাল মানুষ রায় দেবেন। আমি যেটুকু জানতে পারছিলাম প্রায় আগামীকাল ভোট দেবেন প্রায় 3,90,00,000 উপর প্রায় মানুষ আগামীকাল ভোট দেবেন এবং গণতান্ত্রিকভাবে তাদের রায়, তাদের মত জানাবেন, তাদের পছন্দ জানাবেন, অপছন্দ জানাবেন আগামীকাল। তাদের উপর আমাদের তো ডেফিনেটলি ভরসা রয়েছে, মানুষের উপর। মানুষ সঠিক জায়গায় পছন্দ করবেন, তার রেজাল্ট আপনারা 4 তারিখে দেখতে পাবেন। আর আমাদের এদিকে দক্ষিণবঙ্গ সহ আরও একাধিক জেলায় 29 তারিখে ভোট রয়েছে, সেখানেও একটা বড় অংশের মানুষ, প্রায় 4 কোটির ওপরে মানুষ, প্রায় 4 কোটির কাছাকাছি মানুষ তারা তাদের ভোটাধিকার পেশ করবেন। কিন্তু এখন এই মুহূর্তে যে অংশটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বহু পরিযায়ী শ্রমিক এসছেন। একটা অভিযোগ আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদের গীতা অথবা কোরআন, হিন্দুদের গীতা মুসলিমদের কোরআন ছুঁয়ে তাদের থেকে প্রতিশ্রুতি করানো হচ্ছে, বা তাদেরকে আমি কি বলবো, শপথ করানো হচ্ছে যে তারা যেন বিজেপিকে ভোট দেয়। এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে 11 সালে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, আর আজ মুখ্যমন্ত্রী বলছেন এবার আমি বদলা চাই, যদিও পরে বলেছেন তিনি গণতান্ত্রিকভাবে বদলা। এখন প্রশ্ন হচ্ছে এখানে দাঁড়িয়ে আরও আলোচনার বিষয় সেটা হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন বহিরাগত দাঙ্গাবাজ যারা SIR এর বাঙালির নাম বাদ দিয়েছে তাদেরকে ভোট দেওয়া, তাদেরকে পছন্দ করার কোনো মানে নেই। আর বিজেপির তরফে কি বলা হচ্ছে, আমি অমিত শাহ আজকেই দুপুরবেলাকার জনসভা শুনছিলাম, উনি সপ্তগ্রাম হুগলিতে বক্তব্য রাখছেন। আজকে সকালে উত্তর 24 পরগনার হাওড়াতে ছিলেন অমিত শাহ। তিনি বলছেন যে আমরা সমস্ত গুন্ডাগর্দি বন্ধ করব, সিন্ডিকেট রাজ বন্ধ করব, কালো টাকা বা কালো বাজারি যেটা হয় বন্ধ করব, থ্রেট কালচার আমরা বন্ধ করব। এই পশ্চিমবঙ্গ নতুন করে একটা ভাবনা চিন্তা শুরু করবে। এখন মানুষের কাছে এটাই প্রশ্ন যে কে মানুষকে মিনিমাম রিলিফগুলো দিতে পারবে। মিনিমাম রিলিফ মানুষ বিরাট কিছু চান না। আর বিশেষত কোনো একটা সমাজ ব্যবস্থায় যারা মিডিওকার সোসাইটিতে বিলিভ করেন তারা ডিরেক্ট পলিটিক্যাল ডিভিডেন্ড পান না। একদম প্রান্তিক মানুষ যারা একদম সমাজের নিচু তলার, যারা নিয়ার অ্যাবাউট প্রভার্টি লেভেলের কাছাকাছি, নিচে উপরে, এরা কিছু সুবিধা পান প্রান্তিক, বাট মিডিওকার সোসাইটি এরা পান না সামাজিক সুবিধা। আবার উঁচু তলায় গিয়ে কিছু সামাজিক যারা বাস করেন, যারা রিচ পিপল, দোজ আর দ্য লিডার অফ দ্য সোসাইটি। মেবি তিনি বিজনেসম্যান হতে পারেন, তিনি কোনো বড় স্ট্রেচারাল কোনো জায়গায় থাকতে পারেন, তিনি আবার কিছু পলিটিক্যাল ডিভিডেন্ড পেতে পারেন। আসলে যাঁতা কলে পৃষ্ঠ হয় মধ্যবিত্ত মানুষ। এই মধ্যবিত্ত মানুষের একটাই চাওয়া পাওয়া, তাদের একটু জল, হাওয়া, রাস্তাঘাট, মিনিমাম বেসিক নিডস। আজকে স্বাস্থ্য বীমা থাকবার জন্য মানুষ খুব একটা সরকারি হাসপাতালের উপর যে বিরাট একটা নির্ভর করে তাও নয়, মানুষ স্বাস্থ্য বীমা নিয়ে এদিক ওদিক। কিন্তু হাসপাতাল একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার, যেখানে হঠাৎ করে যদি কিছু হয় তা আমি যাতে তার বেনিফিট পেতে পারি, আমাকে যেন রেফার রোগে ভুগতে না হয়। সারা বছর CNN খবর দেখায় একটা আলিপুরদুয়ারের লোক, তাকে কলকাতায় নীলরতনে রেফার করা হচ্ছে। কেন ইমাজিন মানুষটা বাঁচবে? আলিপুরদুয়ার কোথায়, ফালাকাটা কোথায়, মাথাভাঙা কোথায়, সেখান থেকে তাকে কলকাতায় কলকাতা SSKM রেফার করা হচ্ছে। আচ্ছা, আমি মেনে নিলাম রেফারের কাগজ নিয়ে তো আমি ছুটে আসলাম আনন্দে, এবার রেফার হয়ে যাবে। সিট না থাকলে কারুর বাপের 7 দিনেই তাকে ভর্তি করা, সে যতই ডাক্তারবাবু লিখে দিন যে রেফার টু কলকাতা, যাই লিখে দিন, মানুষ এটা চায়। সেই মধ্যবিত্তের চাহিদা পূরণ হবে তো এটা নিয়ে আজকের এই অনুষ্ঠান, যে চাহিদা আমরা কিভাবে কার পূরণ হবে, রাজনৈতিক দলগুলো কিভাবে আস্থা মানুষের অর্জন করতে পারবেন, তাদের প্রস্তাব, প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন, তার মধ্যে ফারাক থাকবে না তো, আবার মানুষ প্রতারিত হবেন না তো। এই জায়গাটা আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে 3 জন সুবক্তা রয়েছেন। প্রসেনজিৎ ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, মুখপাত্র, আজকে আমাদের সঙ্গে রয়েছেন। রাজদীপ, বিজেপির প্রতিনিধি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন। রাজদীপকেও স্বাগত জানাবো। রাজদীপ পাল সঙ্গে আমাদের রয়েছেন, আমাদের বহু পরিচিত অনেক দিনের আমাদের সঙ্গী সুদীপ্তা রায়চৌধুরী, জাতীয় কংগ্রেসের মুখপাত্র হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন। আমার মনে হয় আগামী দিনে আজকের এই পুরো প্যানেলে আমি সুদীপ্তাকে স্ট্রংলি কিছু লেখার কথা বলবো এই মধ্যবিত্ত সমাজ ব্যবস্থাকে নিয়ে। হয়তো সুদীপ্তা কিছু লিখেওছেন, সুদীপ্তার কলম ধরা একটা নেশা, পেশা কিনা জানি না, বাট নেশা, তো সেখানে সুদীপ্তা লিখবেন। কিন্তু আমরা প্রথম এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, বদলা, এবার বদলাতে হবে, গণতান্ত্রিক বদলা,
কি হতে পারে সে গণতান্ত্রিক বদলা, আমার ব্যাকরণের সেটা নেই, গণতান্ত্রিক বদলা কি হবে। মানুষ তৃণমূলের মানে দেখুন বদলা নয় বদল চাই, মানুষ তৃণমূলের পক্ষে ভোট দিয়েছিলেন, এবার বলছেন বদলা চাই, গণতান্ত্রিক বদলা কি হবে যায় না। আসুন দেখি মমতা ব্যানার্জি কি বলেছেন, একবার শুনি। মিছিল করছেন মুখ পর্যন্ত ডেকে, আমোদি প্রমোদি বাবু এয়ার কন্ডিশন বুলেট প্রুফ গাড়িতে আমার মতো পায়ে হাঁটে না, মুখ পর্যন্ত ডেকে যাতে রোদ না লাগে সব ঘুরে বেড়াচ্ছে। বিজেপির নেতাদের 100 প্লেন নিয়ে এসছে বাংলায়, আর কয়েকশো ফ্লাইট হেলিকপ্টার নিয়ে এসছে, সব রাজ্যে থেকে যত ফোর্স সব নিয়ে এসছে। আর এ ফোর্স তো পালিয়ে যাবে দুদিন বাদে, তখন কি হবে? এই কটা দিন সহ্য করুন এবং ভোটের বাক্সে বদলা নিন ভোটের মধ্যে দিয়ে। আগে বলেছিলাম 11 সালে বদলা নয় বদল চাই, এবার বলছি বদল নয় বদলা চাই, গণতন্ত্রের বদলা। এর সরাসরি বিরোধিতা করতে বললে উচিত হচ্ছে রাজদীপের কাছে যাওয়া আমার প্রথম, কিন্তু তা নয়। আমি প্রসেনজিৎ বাবুর কাছ থেকে প্রপার ক্ল্যারিফিকেশনটা নেব, এই বদলা কোন বদলা প্রসেনজিৎ দা? না দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে প্রসেনজিৎ দা, আপনার সঙ্গে আমাদের দুর্ভাগ্যবশত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনি আবার রিকানেক্টেড হলে আমি আবার আপনার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন 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 প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলুন। না প্রসেনজিৎ দা, ইউ আর নট অ্যাভেলেবেল, ফ্লোলি আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। রাজদীপকে বলবো, রাজদীপ এই বক্তব্যের মধ্যে থেকে তার নেগেটিভ দিকটা কি বা পজিটিভ দিক কি, গণতান্ত্রিক বদলাকে তোমরা কিভাবে দেখছো বিজেপি হিসাবে, মানে বিজেপির মুখপত্র হিসাবে? গণতান্ত্রিক বদলা এটা হচ্ছে মুখোশের আড়ালে খ্যামটা নাচের কথা বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা শুধু এইবার নয়, 2021 সালেও দেখেছি ভোটে হারার পর বিজেপির কার্যকর্তাদের ওপর কীভাবে হামলা করেছে তৃণমূল কংগ্রেস, এবং আমরা এখনও দেখে যাচ্ছি যে ভোট কর্মীদের ওপর কীভাবে অত্যাচার হয়েছে, জাস্টিসদের গাড়ি আটকে কীভাবে অত্যাচার করেছে, এবং বর্তমানে বিজেপির কর্মীদের ওপর তৃণমূল কীভাবে অত্যাচার করছে। আমি কালকের ঘটনা বলছি দাদা, রাকেশ সিং কলকাতা পোর্টের বিজেপি প্রার্থী, তিনি একটা অভিযোগ করেছেন যে তার ওপরে নাকি তৃণমূলের দুষ্কৃতী বাহিনী মিনি পাকিস্তান জিন্দাবাদ বলে তার উপর আক্রমণ করতে এসছে। মিনি পাকিস্তান জিন্দাবাদ মানে বুঝতে পারছেন কতটা নিচে নেমে গেছে তৃণমূল কংগ্রেস। আজকে মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন যে বদলার পরিবেশ তৈরি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলার পরিবেশ তৈরিই হবে না, কারণ 4 তারিখে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসছে। মানুষ এবার অন্য কিছু দেখে ভোট দেবে না, মানুষ দেখবে নারী সুরক্ষা কোথায় পাবো, মানুষ দেখবে শিল্প উন্নয়ন কবে কী করে হবে, মানুষ দেখবে শিক্ষা উন্নত কী করে হবে। আপনি একটু আগে বললেন স্বাস্থ্য ব্যবস্থা, আজকে লিফট চাপা পড়ে মারা যাচ্ছে আরজি করে, একজন অন্য ট্রিটমেন্ট করাতে গিয়ে অন্য একটা কাজে সে লিফট চাপা পড়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষ এই জিনিসগুলো দেখে ভোট দেবে, মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যা কথার মধ্যে পা দেবেন না। মানুষ আবারও বলছি নারী সুরক্ষার জন্য ভোট দেবে। আমরা তো বলছি যে আমরা যদি আসি তাহলে রাত্রির 1টার সময়তেও মহিলারা মাথা উঁচু করে ঘুরবে, 8টা অবধি টাইম লাইন আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী বেঁধে দেবে না, কারণ আমাদের দুর্গা বাহিনীর মতো স্কোয়াড রাস্তায় ঘুরবে। যদি কেউ যদি চোখ তুলে তাকায় সকালবেলা ধরা পড়বে, রাত্রেবেলা খরচ হয়ে যাবে। কলকাতা পুলিশের মতো আমরা প্রমাণ লোপাট করব না, কলকাতা পুলিশ দিয়ে আমরা প্রমাণ লোপাট করব না। মানুষ জানে এই ভয়, এই রকম ধমকানি চমকানি যতই দেখান, মানুষ যখন বুথের ভেতরে যাবে বিজেপির বোতামটাই টিপবে। তার কারণ মানুষ জেনে গেছে তৃণমূল কংগ্রেস থাকলে মানুষ আর মানুষ হয়ে বেঁচে থাকতে পারবে না, পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা হিন্দু হয়ে বেঁচে থাকতে পারবে না। কারণ সেই দিনকে আমরা স্লোগানটা শুনেছি মিনি পাকিস্তান জিন্দাবাদ। মানুষ চাইছে পশ্চিমবঙ্গে পুজো করতে। একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আমরা দুর্গাপুজো করি, কালী পুজো করি। কোথায় দুর্গাপুজো করি? মুর্শিদাবাদে দুর্গামূর্তি যিনি তৈরি করেন তাকে খুন হতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি মা কালী তাকে প্রিজন মানে তোলা হয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে।
কি করে পুজো করছে বাঙালি, কিভাবে পুজো করছে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ধর্মের রাজনীতি করছি, ওনার পিসিমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধর্মতলা থেকে বলছেন, ধর্মতলা থেকে বলছেন যে নাকি একটা বিশেষ সম্প্রদায়কে যদি খেপিয়ে দিই তাহলে পশ্চিমবঙ্গের মানুষের নাকি 12টা বেজে যাবে। এই রকম রাজনীতি যারা করছে মানুষ এদেরকে আর চাইছে না। আমি আবারও বলছি, মানুষ এবার ভোট দেবে মহিলা সুরক্ষার জন্য, চাকরির জন্য, মানুষ এবার ভোট দেবে শিল্পের জন্য। পশ্চিমবঙ্গ থেকে 6,688টা কোম্পানি চলে গেছে দাদা, পশ্চিমবঙ্গে 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেছে। আজকে ছেলেরা কি করবে, তুমি বাচ্চা বলছো যে ছেলেগুলো কি করবে? পশ্চিমবঙ্গ আবার রিস্টোর হবে এবং এই সমস্ত স্বাভাবিক বেসিক ফান্ডামেন্টাল রাইটস গুলো মানুষ পাবেন। একদম পাবে। আজকে রাস্তাঘাটের কি অবস্থা, আমরা যখন গাড়ি করে আসছি আমাদের পার্টি অফিস থেকে দেখতে পাচ্ছি ভালো রোড, যেটা আমাদের সল্টলেক সেক্টর 5 থেকে এইদিকে আসার যে রাস্তা, সেই রাস্তায় এত বড়টা গাছটা। আমি 4 চাকা করে আসছি, আপনাদের চ্যানেলের গাড়ি করে আসছি, আমার কোনো অসুবিধা নেই। যে লোকটা বাইক নিয়ে যাচ্ছে, যে একটু স্পিডে যাচ্ছে, তার সামনের চাকাটা যদি ওই গর্তটার মধ্যে পড়ে তার কী অবস্থা হবে? পশ্চিমবঙ্গে এটা কলকাতার অবস্থা। আমরা যদি একটু গ্রাম বাংলার মধ্যে ঢুকে যাই দেখতে পাবেন রাস্তা বলে কিছু নেই। আমাদের বিজেপি প্রার্থীরা লাইভ করে করে দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা এই মুখ্যমন্ত্রী কি বানিয়েছে। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে রোগীর বডি পার্টস পড়ে আছে, কুকুরে সেগুলো শুকছে। আমরা দেখেছি বারাসাতের মতন হসপিটাল থেকে চোখ চুরি করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই রকম পরিস্থিতি থেকে বেরোনোর জন্য মানুষ এবার বিজেপিতেই ভোট দেবে, কারণ মানুষের এইবারে অস্তিত্ব বাঁচানোর লড়াই। যে মানুষ হচ্ছে বদলা নেবে এভাবেই, মানে গণতান্ত্রিক বদলা। কিন্তু এই বদলা আসল কি বদলা সেটা আমি মানে প্রসেনজিৎদার কাছে যাব, এবং কেন মানুষ তৃণমূলের উপরেই ভরসা রাখবে সেটাও শোনার দরকার আছে। কিন্তু পাশাপাশি বিরতি থেকে ফিরে এসে যোগী আদিত্যনাথ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন গতকাল, যে উত্তরপ্রদেশে যে ক্রিমিনাল রাজ ছিল, সমাজবাদী পার্টি যারা তৃণমূলের সঙ্গী সর্বভারতীয় ক্ষেত্রে বড় জোটের, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, সেই সময়ের উত্তরপ্রদেশ এখন বদলে গেছে। তা মানুষ কি সেই ক্রিমিনাল ফ্রি বা ক্রাইম ফ্রি স্টেট চাইবেন না পশ্চিমবঙ্গে? এই বক্তব্য রেখেছেন যোগী আদিত্যনাথ, সেটাও শোনাবো। এরপর আমি প্রসেনজিৎ বাবুর কাছে যাব বিরতির পরে। उपद्रव था, कर्फ्यू था, दंगा था, गुंडा था, और हर व्यक्ति को गुंडा टैक्स टीएमसी की ही सहयोगी दल समाजवादी पार्टी को देने, उनके गुंडों को देने के लिए मजबूर होना पड़ता था। यूपी में विकास ठप था, ऐसे अंधकार था, और आज यूपी में आप जाइए, यूपी उपद्रव नहीं है, उत्सव है, उत्सव। आज यूपी के अंदर अराजकता नहीं है, आज तो उत्तर प्रदेश के अंदर राम राज्य की एक नए युग में उत्तर प्रदेश के लोग जी रहे हैं। आज वहां पे कर्फ्यू नहीं है, दंगा भी नहीं है, नो कर्फ्यू नो दंगा, यूपी में है सब चंगा, यूपी में सब शांति है, माफिया समाप्त, गुंडा समाप्त, और माफिया और गुंडा वहां पर जो कहीं भी सिर उठाता है तो यूपी का बुलडोजर उनकी हड्डी पसली को उस हाईवे बनाने में उपयोग कर देता है। প্রসেনজিৎদার কাছে আবারও আরেকবার যাওয়ার চেষ্টা করব। এই যে গুন্ডাদের বিরুদ্ধে বা ক্রিমিনালদের বিরুদ্ধে অভিযান, এই অভিযানে উত্তরপ্রদেশ একটা চূড়ান্ত সাফল্য পেয়েছে। আমরা বেশ কয়েকজন বড় ক্রিমিনালের নাম বলতে পারি যারা বেশ একটা বড় প্রোফাইল, তাদেরকে এনকাউন্টার করা হয়েছে, এবং একাধিক জায়গায় বুলডোজার রাজ বলে আপনারাও বারবার করে অভিযোগ করেন, বুলডোজার চালিয়ে শুধু তাদেরকে এনকাউন্টার করা হয়নি, তাদের সম্পত্তি ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। তো এই যে এই কথাটাই আজকে যোগী এসে রাজ্যে বলছেন, আপনার কি মনে হয় এই বক্তব্য কাজ করবে বিজেপির দিকে ভোট টানতে? মানে যেমন এই ধরুন সিন্ডিকেট রাজ, কালোবাজারি, গুন্ডা ট্যাক্স, যেগুলোর কথা উনি বলছেন আর কি, এগুলো কাজ করবে? তুমি এগুলো কাজ করবে না, কারণ উত্তরপ্রদেশের হাতরাসে যেভাবে মহিলাদের উপরে নির্যাতন করা বা ওই বুলডোজার, বাংলার মানুষ বুলডোজার কালচার কখনোই মানতে চায় না। বাংলার মানুষ, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, সেই কৃষ্টি সংস্কৃতিতে তারা বড় হয়েছে, এবং বাংলার মানুষ বাংলার কৃষ্টি সংস্কৃতির উপরে দাঁড়িয়ে শান্তিপূর্ণ বাংলা। আজকে কলকাতা হচ্ছে সারা ভারতবর্ষের সব থেকে নিরাপদ শহর, সেটা কখনো এলাহাবাদ বা লখনৌ হতে পারে না। সুতরাং
কলকাতার উপরে নিরাপদ রাজ্য বা পশ্চিমবঙ্গের উপরে নিরাপদ রাজ্য আর ভারতবর্ষে কোথাও নেই। এখানে কোনো মাফিয়া রাজ, গুন্ডারাজ, ওরা এইগুলোকে বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। বাংলার মানুষ, তারা বাংলার কৃষ্টি সংস্কৃতির উপরে দাঁড়িয়ে আগামীকাল এবং আগামী 29 তারিখে ভোট দেবে এবং তার যোগ্য জবাব ওদেরকে সঠিক সময় সঠিকভাবেই দেবে। না, কিন্তু এই যে তৃণমূল যে তোলে সিন্ডিকেট করে, যে অভিযোগগুলো ওনারা বলছেন মঞ্চে দাঁড়িয়ে, আজকে অমিত শাহ বলেছেন 23 তারিখে কেউ বেরোবেন না, গুন্ডারা কেউ বাইরে বেরোবেন না, তাহলে 4 তারিখের পর তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। আপনি তো এই বক্তব্যটা নতুন নয়, আমরা বারবার করে শোনাচ্ছি, অমিত শাহ এটা বলছেন। অমিত শাহ তো বাংলার মানুষকে ভয় দেখাচ্ছেন, উল্টো করে সোজা গুন্ডাদের ঝোলানো ভয় হবে, দেখাচ্ছেন, গুন্ডাদের। বা বাংলার মানুষকে। বাড়ির থেকে কেউ বেরোবেন না। একদিকে নির্বাচন কমিশন, না, বাড়ি থেকে কেউ না, বাড়ি থেকে গুন্ডারা বেরোবেন না, গুন্ডারা যারা অপরাধী। এবং আপনি জানেন যে এর মধ্যে নির্বাচন কমিশনও বলেছে যাদের নামে ওয়ারেন্ট আছে তাদেরকে স্যারেন্ডার করতে অথবা অ্যারেস্ট করতে। এবং এটাও বাস্তব যে এর মধ্যে পুলিশ তালিকা দিয়েছে কমিশনকে যে তারা এতজনকে গ্রেপ্তার করেছে, এটাও আপনি জানেন। কালকে এটা নিয়ে পুলিশের ডিজি, এসপি, সিপি এদের সবার সঙ্গে কমিশনের বৈঠক হয়েছে, সেখানে মনোজ আগরওয়াল উপস্থিত ছিলেন নিজে। এটা তো বাংলার ভোট হচ্ছে না, বাংলার মানুষকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। একদিকে নির্বাচন কমিশন, আরেকদিকে কেন্দ্রীয় সরকার, তার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে। বাংলার মানুষের যে সাধারণ গণতান্ত্রিক অধিকার, যে বাংলার মানুষ যদি সাধারণ গণতান্ত্রিক অধিকার যারা ঠিক প্রয়োগ করতে পারে, তাহলে এবারের নির্বাচনে বাংলার মাটি থেকে বিজেপির বিসর্জন শুরু হবে। ওরা এই ভয়টা পেয়ে গিয়ে বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে, প্রতিনিয়ত বাংলার মানুষকে ভীত সন্ত্রস্ত করছে। সাধারণ গণতান্ত্রিক অধিকার যাতে মানুষ প্রয়োগ করতে না পারে, তাই মানুষকে বারবারে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। একদিকে 2 লক্ষের উপরে আধা সামরিক বাহিনী, আবার আধা সামরিক বাহিনীর কর্তাদের নিয়ে সল্টলেকে মিটিং করা হচ্ছে। বাংলার মানুষকে ভীত সন্ত্রস্ত করে বাংলার যে সমস্ত সাধারণ মানুষ যারা মমতা, আমি একটা ছবি দাদা দেখছিলাম, আমি আজকাল আমরা মিডিয়ার লোকেরা সব থেকে ভয়ে থাকি, কারণ এআই এর যুগে। আমি একটা দেখছিলাম যে কোন এক গ্রামে ঢাকঢোল পিটিয়ে গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর গলায় ফুলের মালা দিচ্ছে, তাদেরকে বরণ করে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঘোরা একটা ছবি। সবাই যে কেন্দ্রীয় বাহিনী থাকলে মানুষ ভয় পাবেন কেন, মানে এই কথাটা আপনাদের মনে হচ্ছে কেন? আমি শুনবো আপনার থেকেও। সুদীপ্তার কাছে যাবে একটা বিরতির পর ফিরে এসে। এটা যুদ্ধকালীন পরিস্থিতি নয়, ভারী ভোটের আওয়াজ এখানে মানুষকে ঘর থেকে টেনে বার করবার জন্য নয়, বরঞ্চ ঘর থেকে টেনে বার করবার এই কারণের জন্য যে মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারে। মানে আমরা কি এটা দেখে অভ্যস্ত যে নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের সম্ভ্রম নষ্ট করছে বা নিরাপত্তা লঙ্ঘিত করছে বা তাদেরকে ভয় দেখাচ্ছে? এই ছবিটা কি আমরা দেখি? বা বাংলার মানুষ তো একের পর এক ভোট নিরাপত্তা বাহিনী করেছেন। সুদীপ, তারা কিভাবে দেখছেন জানেন। আমার নতুন করে মানুষের চোখ খুলিয়ে দেওয়ার চেষ্টা করার কোনো কারণ নেই, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের দৃষ্টিভঙ্গিতে ভোট বাজারে অনেক কথা বলেন। সেই বিষয়ে মানুষ অত্যন্ত প্রভাবিত হওয়া, অত্যন্ত আহ্লাদিত হওয়া বা মুষড়ে পড়ার কোনো কারণ নেই। আমি সুদীপ্তার দৃষ্টিভঙ্গিতে দেখি দুটো রাজনৈতিক দল যারা রাজ্যের শাসক এবং রাজ্যের মূল বিরোধী, তারা যে অভিযোগটা করছে মূলত কেলেঙ্কারি, গণ্ডগোল, সন্ত্রাস, তোলাবাজ ইত্যাদি ইস্যুতে বিজেপি বারবার করে তৃণমূলকে অ্যাটাক করছে। আর বিজেপি সম্পর্কে বহিরাগত, বাংলা বিদ্বেষী, তোমার দাঙ্গাবাজ ইত্যাদি তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। তোমাদের অবস্থান কোথায় সুদীপ্তা? মধ্যবিত্তের কথা হচ্ছিল তো, মধ্যবিত্তের কথা, মানুষের কথা। তো মধ্যবিত্ত বলছে, মধ্যবিত্ত হিসেব রাখে অবক্ষয়ের, শাসক তুমি টের পাবে বিপর্যয়ের। দিন বদলের স্লোগান এবার ঝুটো নয়, এখনই লিখে ফেললে, রাস্তা কারো একার নয়। এবার একটা লেখা কবিতার অংশ পড়ছি। হরেক্স ক্রিমের হিসেব আছে দিদির মাথায়, 100 দিনের কাজের হিসেব কলম খাতায়। মধ্যবিত্তের ভিজে মাথা ফুটো ছাতায়, দিদিমণি সুযোগ পেলেই বোকা বানায়। রাস্তা কারোর একার নয়। এই যে দুটো রাজনৈতিক দল যারা বাইনারিটা ক্রিয়েটেড করে মনে করছে যে এইভাবেই রাস্তাটা আজকে বহিরাগত, কালকে এইটা বাংলা বাঙালি, এই করে ভোট বৈতরণী পার হয়ে যাওয়া যাবে, আমার সেটা মনে হচ্ছে না মানুষকে। আর এই যে একটু কথা হচ্ছে না ওই মালা পরানো নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে, আমরা গত সোমবারের যে আলোচনা ছিল শেষ করেছিলাম যেখান থেকে যে ভদ্রলোক ছিলেন বুদ্ধবাবু, তাই আর কি পরিবর্তন হয়েছিল
আটকাননি। এইখান তোমার শেষ কথা ওইটা ছিল। আমি তাহলে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরদিনের দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। 2011-তে উনি UPA 2 এর সমস্ত সহায়তা পেয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী এসেছিল। ভয়ের আবহ তৈরি হয়েছিল না, তারা দোলনায় চড়ে দুলছে এমন ছবি কোথাও দেখা গিয়েছিল, কিন্তু পরিবর্তনটা হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে সদিচ্ছার ব্যাপার, যে আমরা কেন্দ্রীয় সরকারে যে দল থাকে তাদের সদিচ্ছার ব্যাপার, যে তারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে রাহাত দিতে চান কিনা। এটা হচ্ছে, তারা যদি সত্যি চাইতেন তাহলে এত বড় ইস্যু ওই আরজি করের ঘটনাটা এটা নষ্ট হতো না। সেটা আজকে আরজি করের ওই মেয়েটির মাকে তারা ক্যান্ডিডেট করেছেন। আমার প্রশ্ন একটাই, এর আগেও আমরা দেখেছি রিজওয়ানুরের দাদাও ক্যান্ডিডেট হয়েছিল। রিজওয়ানুরের মা, আমি জানি না তিনি এখনো বেঁচে আছেন কিনা, কিশোরা বেগম, তিনি এখন বেঁচে আছেন কিনা আমি জানি না, কিন্তু তার দাবি ছিল যে মুঝে ইনসাফ চাইয়ে। আজও কিন্তু ইনসাফ আসেনি। তাহলে ভোটে দাঁড়ানোই যে ইনসাফ আসে এটা কিন্তু মানে প্রমাণিত নয়, প্রমাণিত সত্য। হ্যাঁ, বরং আমরা নির্ভয়ার ঘটনা যদি মনে করি, তারা কিন্তু সত্যি সত্যি কিন্তু সুদীপ্তা, তুমি আমাকে একটা কথা বলে, এই যে ভোট সন্ত্রাসের কথা বারবার করে বলা হচ্ছে, এই ক্ষেত্রে কমিশন যা ব্যবস্থা নিচ্ছে সেটা থেকে তোমাদের অতিরিক্ত বাড়াবাড়ি, তুমি তো মানসিকতার কথা বলছো, একদম ঠিক, যে কেন্দ্র চাইছে কিনা বা শাসক দল চাইছে কিনা মানুষের, কিন্তু এই যে নিরাপত্তার বলয় নিয়ে বারবার করে তৃণমূল বলছে এটার প্রয়োজন হয় না, কেন পুলিশকে ভরসা নেই, কেন এই অতিরিক্ত বাড়াবাড়ি, মানে বজ্র আটনি ফসকা গেরো কেন, তোমার কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেরই ভরসা ছিল না পশ্চিমবঙ্গের পুলিশের উপর। আজকে আবার উনি আবার সেই SIR এর মতো ওনার অবস্থান পাল্টে যাচ্ছে। উনি বলেছেন এখানে, কারণ সেই সবাই গল্পনা বহুবার করেছে, আমি আর বলছি না কি SIR নিয়ে অনেক কি ঘটেছিল 2004 সালে, আর বলছি না, বড় চর্বি তো চর্বনটি। তো আমার বক্তব্য এইটুকুই, যে যদি আরও সময় 2011 থেকে এই 25-26-এর মধ্যে বিরাট সময় পাল্টেছে, 15 বছর হয়ে গিয়েছে, প্রযুক্তিগত অনেক উন্নয়ন ঘটেছে, সেগুলিকে ব্যবহার করে যদি সত্যি বাংলার মানুষের কোনো উপকার করা যায় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমাদের পুরোপুরি তাতে সমর্থন আছে। কিন্তু এই ইলেকশনের নামে আসলে তৃণমূলকে সুবিধা করে দেওয়া এবং আসলে নিজেদেরকে যে বঙ্গ বিজেপি এখনো রেডি নয়, বঙ্গ বিজেপি তৃণমূলের সাথে এখন ট্রেনিংয়ে আছে, সেটা দিল্লি বিজেপি খুব ভালো করে জানে। তারাও তাই জন্যই RSS এর যারা বৈধ সন্তান বিজেপি, তারা সারোগেট সন্তানকে এখানে ক্ষমতায় রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে তুই বলছো তৃণমূলকে রাখা এটা বিজেপির একটা পরিকল্পনা, এখনো রাজ্য বিজেপি, বঙ্গ বিজেপি এখন প্রিপেয়ার্ড নয়। আমি আর একটা শেষ কথা বলে শেষ করছি, এত সন্ত্রাসী কেন করছো? তোমার বিজয় মিছিলকে ভয় লাগে না? তামান্নাকে কিভাবে মারা গিয়েছিল? বিজয় মিছিল তো ভয়েরই জিনিস, শুধু সন্ত্রাস কেন? আমি প্রসেনজিৎদার কাছে আবারও যাব। কৃষ্ণগঞ্জের উপনির্বাচনের প্রসঙ্গ সুদীপ্তার গলায়, তামান্নার প্রসঙ্গ সুদীপ্তার গলায়। আমার কথা হচ্ছে এই পরিবেশ কারা করেছে, কি যে এইবারে মেয়েরা রাস্তায় ঘুরতে পারবে, অর্থাৎ ওর যে মালা পরিয়েছিল একখানে, সেটা যে ভুল ছিল, ধর্ষকদের মালা পরানো যে ভুল ছিল, সেটা কি ওর দল সেটা কি এন্ডোর্স করবে? আমি সেটাও রাজদীপের থেকে শুনবো, তার আগে প্রসেনজিৎদা। হ্যাঁ, দেখুন, এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হোক, এ বিষয়ে তো কোনো আমাদের কোনো বিতর্ক নেই, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে, 48 ঘন্টা আগে বাইক বন্ধ, এরপরে মানুষকে বাড়ি থেকে বেঁধে একটা কারফিউ জারি করবার একটা পরিস্থিতি হয়েছে। বাইক র্যালি করবেন ভোটের দিন? একটা প্রশ্ন আছে, আপনারা কি বাইক র্যালি করবেন? এটা আমার রাজনৈতিক দল নয়, আমি ওই রাজনৈতিক দলে বিলং করি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি গোয়ায় বহিরাগত ছিলেন না? উনি বলছেন বাইকের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা তিনি একথা বলছেন না যে প্রমাণিত কেন্দ্রীয় বাহিনী পার্টির হয়ে প্রচার করছে, এটা মিডিয়াতে দেখাচ্ছে
এটা তিনি একথাটা স্বীকার করছেন না। তিনি যে এখানে রাম শ্যাম আর গদাই মাদাই আর জগাই যে এক হয়েছে সেটা প্রমাণ হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী বাংলার মাটিতে দাঁড়িয়ে আরে তৃণমূল কংগ্রেস কার থেকে জন্ম নিয়েছিল? তৃণমূল কংগ্রেস জন্মটা নিয়েছিল ইতিহাস জানেন? দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানেন? কোথা থেকে জন্ম নিয়েছিল তৃণমূল কংগ্রেস? কার্যজারি করছে। এত দিনের আলোর মতো পরিষ্কার না, RSS এর চালকের সন্তান কারা? পশ্চিমবঙ্গ জন্ম নিয়েছিল ভালো করে মানুষ জানে না। এটা জানে বাংলার মানুষ, সবাই জানে। বলবেন না, এগুলো বাংলার পুরনো মানুষকে হয়ে গেছে। মিথ্যে কথা বলবেন না। একটা নতুন কিছু বলুন যেটা শুনতে ভালো। আপনি রুলিং পার্টিকে রিপ্রেজেন্ট করছেন, একটা ভালো কথা বলুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে বলেই আজকে যারা আন্দোলন করছে বলেই মানুষের ভোগান্তি বাড়ছে। নাম উঠছে এবং তারা ভোটাধিকার পাচ্ছে। একদম পাচ্ছে না, আরো পিছিয়ে গেল বিষয়টা, আরো জটিল হয়ে যাচ্ছে বিষয়টা। সাধারণ আপনি মানুষের অসত্য স্বার্থে আন্দোলন বলছেন, করেন। আপনি এটাই ভারতীয় অসত্য জনতা বলছেন। পার্টির মমতা ভয় বন্দ্যোপাধ্যায় যদি এবং সুপ্রিম কোর্টে না গিয়ে ঠিকঠাক অফিসার নিয়োগ করতো, তাহলে এসআইআর এই পর্যন্ত আসতোই না। এর আগে এসআইআর কার্য শেষ হতো। ইনকাম ট্যাক্স আর সিবিআই এই দিয়ে এরা নির্বাচন লড়তে যাচ্ছে, কিন্তু বাংলার মানুষ তৈরি হয়ে আছে 23 তারিখ এবং 29 হ্যাঁ, তারিখে একদম তৈরি হয়ে আছে তৃণমূলকে উৎখাত করার জন্য পশ্চিমবঙ্গ থেকে। না না, এগুলো তো আবেগের কথা। এ উৎখাত হবে, বিজেপি বলবে তৃণমূল উৎখাত হবে, তা নয়। আমরা প্রসেনজিৎ দা, আমরা 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 বেসিক বিষয়ের উপর আলোচনা করি। আমাদের না, আমি আমি আমার 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 তো একটা বড় টিম, আমরা একসঙ্গে কাজ করি। কালকে আজকে বেশ কয়েক জায়গায় গন্ডগোল হয়েছে, মেদিনীপুরে গন্ডগোল হয়েছে। আমি সেই ছবিগুলো যদি সম্ভব হয় আমরা দেখাবো, কারণ ইনস্ট্যান্ট লাইভ আমরা দেখাচ্ছি সেই ছবিগুলো। গতকালও মোটরসাইকেল পোড়ানো ইত্যাদি ইত্যাদি গন্ডগোল হয়েছে। আজকে মাথাভাঙার দিকে এক মহিলাকে বেধড়ক পেটানো হয়েছে। হ্যাঁ, মাথাভাঙার ছবি আজকে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে। আমার কথা, যেখানে এখনো পর্যন্ত নির্বাচন হয়নি, এখনো প্রথম দফারই নির্বাচন হয়নি, সেখানে এই ধরনের ভায়োলেন্স দেখা যাচ্ছে, তাহলে নিরাপত্তা রক্ষীদের ডেপ্লয়েশন নিয়ে মানে আমার তো এটা প্রশ্ন থাকবে যে তারা কি ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে, বিজেপির দিকে নিয়ে যাচ্ছে? এরকম স্পেসিফিক কোন অভিযোগ থাকলে জানান আপনারা। এটা প্রমাণিত, নিশ্চিতভাবে প্রমাণিত। হ্যাঁ বলুন বলুন, কিভাবে প্রমাণিত? রাজদীপ শুনেনি, তাহলে তোমার উত্তর দিতে ভাই সুবিধা হবে। হ্যাঁ, কিভাবে প্রমাণিত বলুন। কেন্দ্রীয় বাহিনী কোনো একটা জায়গাতে গিয়ে বিজেপির হয়ে মানুষকে ভোট দিতে বলছে, এবং সেটা তো মিডিয়ায় দেখিয়েছে। সেই ভিডিও ফুটেজ আছে আপনার কাছে? বিজেপির হয়ে কেন্দ্রীয় বাহিনী ভোট চাইছে, ভয়াবহ অভিযোগ। আমার মনে হয় যে এটা উচিত নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া। ওই যে বলে না, হে সবকে পাস হে কোই দিখাতা নেই হে, ওরকম দাদা ওরকম একটা অভিযোগ করে বসলেন। আজকে যে কোনো ক্লিয়ার স্ট্যান্ড, এই যে আমরা উপরে দেখাচ্ছি মাথাভাঙার এই ভদ্রমহিলা কি বলছেন, আমরা সেটাও আপনাদেরকে শোনাবো আর কিছুক্ষণের মধ্যে। একদম ওনাকে বেধড়ক মারধর করা হয়েছে, কোচবিহারের ঘটনা খুব সম্ভবত। হ্যাঁ রাজদীপ, তুমি বলছিলে। ক্লিয়ার স্ট্যান্ড নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। আজকে যখন কারোর ওপর আক্রমণ হচ্ছে, কাউকে কোনো তৃণমূলের কর্মী মারছে, বিজেপির কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশনের উপর সব দায়িত্ব, আমরা কিছু জানি না। আবার কিছুক্ষণ পর যখন তৃণমূল কংগ্রেসের সেই আসামিগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে এবং দালাল পুলিশগুলোকে বদলি করা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে নির্বাচন কমিশন। বেশ ব্যাপক হারে রদবদলের পর এবার অশান্তি হলে দায়িত্ব কিন্তু কমিশনের। আমি দ্রুত একটা বিরতি নিয়ে ফিরে আসছি। এই না, ব্যাপক রদবদল, ডিআইজি, এসপি, রদবদল করে কি হবে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় তো হুমকি দিয়ে চলেছেন, বেশ সেটা আমি সুদীপ্তার থেকে শুনবো যে কোন বক্তব্যে সুদীপ্তার মনে হচ্ছে যে দলনেত্রী হুমকি দিচ্ছেন, সেটাও আমি শুনবো সুদীপ্তার থেকে। একটা ছোট্ট বিরতি নিয়ে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি আমরা। এই মাথাভাঙার যে ভদ্রমহিলা, তিনি কি বক্তব্য রাখছেন? তিনি হচ্ছে নির্বাচনী হিংসার শিকার। আসুন একবার শুনে নি কি বলছেন তিনি। ঘটনা হচ্ছে হলো, আমি 7 নম্বরের বাসিন্দা, বুথের সদস্য, আর আমি বিজেপি করি তাই বলে আজকে আমার মা গরুর পোয়াল আনতে ছিল। পোয়ালের গাড়িটা রাস্তাতে ঢুকাবে, কিন্তু ওরা ঢুকাতে দিবে না। ঢুকাতে দেওয়ার সময় পোয়াল হাতে করে নিয়ে গিয়ে বাড়িতে দিয়েছে, কিন্তু এই কথা মা বলতে গেছে দেখে মাকে ধরে পুরাছে মারছে। আমার পাশের বাড়ির টিনকুর, আর
পুয়ালের গাড়ি নামাইতে নিছি, আমাকে রাস্তা দিয়ে নামাইতে দিবে না, তাই জন্য আমার রাস্তায় ফেলাইয়া ইচ্ছা মতো ধরে মারলো। প্রসেনজিৎ দা, এখানে অভিযোগ আসছে এই পরিবার বিজেপি করে। কারা মেরেছে আমরা জানি না, তৃণমূল মেরেছে কিনা, কিন্তু বিজেপি করে বলে তাকে মারা হয়েছে, এই যে অভিযোগ যে পরিবার করছে। আপনার কথা শোনা যাচ্ছে না প্রসেনজিৎ দা, আমরা আবারও আপনার কাছে ফার্দার যাওয়ার চেষ্টা করব। আমি উনি বলছেন, হ্যাঁ হ্যাঁ বলুন 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 বলুন। উনি বলছেন যে পাশের বাড়ির সাথে গন্ডগোল, সেই গন্ডগোলে ওখানে একটা মারামারি হয়েছে। আর যারা আক্রান্ত হয়েছেন তারা বলছেন যে তারা বিজেপির না না না, আপনাকে আরেকটু শুধরে দিয়ে, ওনার ছেলে কিন্তু বলেছেন আমরা বিজেপি করি বলে আমার মার উপরে আক্রমণ হয়েছে, লাইনটা এরকম। কে করেছে উনি বলেননি, কিন্তু বিজেপি করেন বলে ওনার উপর অ্যাটাক হয়েছে, কোচবিহারের ঘটনা। বেশ, আমরা সুদীপ্তাদির কাছে একবার যাই, রাজদীপের কাছে যাবো না, কারণ রাজদীপ অল আউট বলবে হ্যাঁ বিজেপি করে বলে তৃণমূল মেরেছে। সুদীপ্তা, তোমার কি মনে হচ্ছে, একজন বয়স্ক মহিলা, তার ছেলেকে দেখে মনে হচ্ছে তার মায়ের বয়স যথেষ্ট হবে, মানে নানা করে তো 60 হবে, তার উপরে যখন আক্রমণ নেমে আসছে, যে বা যারাই করুক না কেন, বা যে রাজনৈতিক পরিচয়ই করুক না কেন, এটা কতটা ভয়? এটা তো মানে আমরা তার মানে আমার রাজ্যে ওই রকম বয়সী, তার থেকে আরেকটু বেশি বয়সী যে মহিলা, আমরা এই যে মহিলা নিরাপত্তা নিয়ে এত স্লোগান, এত কথা হচ্ছে, এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারপরও একজনের মায়ের গায়ে যদি হাত পড়ে, এত বড় আর্জিকর ঘটনা ঘটলো, এত কিছু হলো, ওরা কথায় কথা অপরাজিতা বীরের কথা বলেন, তারপরেও একজন মাকে যদি নিগৃহীতা হয়, এখানে হয়তো ধর্ষিতা নন, কিন্তু গায়ে হাত দিয়ে কারো কোনো মহিলাকে যদি মারা হয়, এতটাই মারা হয়েছে যে তিনি হসপিটালে ভর্তি হয়েছে, হতে বাধ্য হয়েছেন, সেটা কোন সুশাসনের দিন, এটা কোন ভালো উদাহরণ হচ্ছে এমন একটি রাজ্যের, যে রাজ্য একসময় শিক্ষায় উন্নত রাজ্য বলে পরিচিত হতো, যে বাঙালির অস্মিতা ছিল একটাই, বাঙালি শিক্ষিত, বাঙালিদের। তবে পশ্চিমবঙ্গে বরাবরই ভোটের সন্ত্রাস হয়, কিন্তু আজকের যে সিচুয়েশন, প্রসেনজিৎ দা এই ছবিতে, হ্যাঁ এই ছবি নিয়ে সুদীপ্তা বলছেন যে এটা কি ধরনের সমস্যা? আমার একটাই বক্তব্য, মহিলাকে এতটা মারতে হলো, দুটো পুরুষের লড়াই হলেও হতো। আপনি আপনার মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী নিজেকে দিদি বলেন, বাংলার দিদি দাদি, ওনার বক্তব্য শুনতে এবার আপনার কেউই সমর্থন করে না, কিন্তু উনি বারে বারে আর্জিকর কথা বলছেন। আর্জিকরটাও আমরা কি সমর্থন করে না, উনি অন স্টেজে দাঁড়িয়ে বলেছেন 8টা পরে মহিলারা বাড়ি থেকে বেরোবে, উনি তো সমর্থন করছে। উনি অন স্টেজে দাঁড়িয়ে বলেছে মেয়েটির হয়তো অন্য কোথাও দোষ ছিল, আপনি কি স্বীকার করবেন না? আরো বলেছেন যে রেপ একটা এমনি শরীর খারাপের মতো ব্যাপার, এও তো বলেছেন। এটা বলেছেন হাসখালির ক্ষেত্রে, বলেছেন হাসখালির ক্ষেত্রে বলেছিলেন লাভ অ্যাফেয়ার্স আছে কিনা দেখতে হবে, লাভ অ্যাফেয়ার্স থাকলেও যে উনি একজন লয়ার, উনি জানেন না, তাতেও রেপ করা যায় না। মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন আমরা সমর্থন করি না তো, আপনাদের কাছে মুশকিল যে আপনার দুয়ারে যখনই আসবে দিদি, মনে পড়ছে আপনারা তখন চলে যাবেন তো প্রেয়ারে। বেশ, আমি আজকের হাতে আমার সময় নেই। আমার কথা হচ্ছে এই বাংলাতেই, সুদীপ্তা, এই বাংলাতেই তো মানে রাজা রামমোহন রায়ের মতো মানুষ সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। হ্যাঁ, 1800 রাজা রামমোহন রায়ের মতো, মানে 1829 সালে ঘটা সেই ঘটনা আজকে আমরা 2026 সালেও মহিলাদের সেই সম্মানটুকু দিতে ব্যর্থ হচ্ছি। প্রশ্ন না, সেটা তুমি বাদ দাও, সেই বিতর্ক তো আছেই, না জানার বিতর্ক অনেক। বেশ, আমি বলবো এই স্বাভাবিক সাধারণ নিরাপত্তার জায়গাটা মানুষ পাবেন কিনা, মানুষ তার উপর ভিত্তি করে ভোট দেবেন, এবং মানুষ ভাববেন, ভেবে ভোট দেবেন, অবশ্যই তাই। আমরা চাই যে সাধারণ মানুষ যাতে সাধারণভাবে বাঁচতে পারে, তাদের রাজা হওয়ার প্রয়োজন নেই, মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই, সাধারণভাবে বাঁচতে পারে। আজকে এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ সুদীপ্তাকে, অনেক ধন্যবাদ রাজদীপকে, ধন্যবাদ প্রসেনজিৎ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন, তৃণমূল প্রতিনিধি, সবাইকে নমস্কার জানাই আপনাদের। হাল্লা বলে এখানে শেষ করছি। আগামী